অমাবস্যার রাতে যদি আপনি কোনো নির্জন রাস্তা দিয়ে হেঁটে যান আর কেউ পিছন থেকে আপনার নাম ধরে ডাকে, তাহলে কখনোই পিছন ফিরে দেখা উচিত নয়। শুধু তাই নয়, যদি ওই ফাঁকা রাস্তায় হঠাৎ করে কোনো জোরালো গন্ধ আপনার নাকে এসে লাগে, তাহলে সেই গন্ধের ব্যাপারে আপনার কিচ্ছু বলাও উচিত নয়। লোকে বলে সে সময় আপনি যদি পিছন ঘুরে তাকান, তাহলে প্রেতাত্মা আপনার পিছনে পড়ে যাবে। আর দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সেই প্রেতাত্মারা ততক্ষণ আপনার পিছন ছাড়বে না যতক্ষণ না আপনিও তাদের জগতের একজন না হয়ে ওঠেন। নতুন প্রজন্ম হয়তো এসব কথা বিশ্বাস করে না, এগুলো শুনেও পাত্তা দেয় না, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা এরকম অনেক ঘটনার মুখোমুখি হয়েছেন। তাই তো তারা অমাবস্যার রাতে আমাদের এসব কথা মেনে চলতে বলেন। এরকমই এক অমাবস্যার রাতে নিরঞ্জন নিজের ডিউটি শেষ করে বাইকে করে বাড়িতে যাচ্ছিল। নিরঞ্জন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজারের চাকরি করে। 8 মাস আগেই অনুর সাথে ওর লাভ ম্যারেজ হয়েছিল। অর্ধেকটা পথ যেতে না যেতেই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। যদি ওর বিয়ে না হতো তাহলে ও হয়তো ভিজতে ভিজতেই বাড়ি চলে যেত, কিন্তু ও জানত যে ও যদি ভিজে ভিজে যায় তাহলে অনু খুব রাগারাগি করবে। এই গত মাসেই ও ভিজে বাড়ি ফিরেছিল আর ওর প্রচন্ড জ্বর এসেছিল। অনু ওকে খুব যত্ন করেছিল, কিন্তু ওকে এরপর থেকে আর কোনোদিনও বৃষ্টিতে ভিজতে বারণ করেছিল অনু। আর এই কথাটাই বারে বারে মাথায় ঘুরছিল নিরঞ্জনের। রাস্তাতেই ও একটা চায়ের দোকান দেখতে পেল। যদিও অনেক রাত হয়ে যাওয়ার জন্য ওটা বন্ধ ছিল। নিরঞ্জন ওর বাইক ওখানে থামালো আর নিজে শেডের নিচে দাঁড়ালো আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই ওর মোবাইলে রিং হলো। কোথায় আছো নিরঞ্জন? আজ এত দেরি হচ্ছে কেন? অফিস থেকে তো ঠিক সময় বেরিয়েছিলে। আরে রাস্তায় আছি, বৃষ্টি শুরু হয়ে গেছে অনু, বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি। আরে এদিকে তো একটুও বৃষ্টি পড়ছে না। হ্যাঁ, যদিও একটু মেঘলা করেছে ঠিকই। শোনো না, তোমার খিদে পেয়ে থাকলে তুমি খেয়ে নাও না, কি জানি এই বৃষ্টি কখন থামবে। তোমাকে ছাড়া আমি রাতের খাবার খাই নাকি নিরঞ্জন? আমি ওয়েট করছি, শিগগির চলে এসো। এটা বলে অনু ফোনটা রেখে দিল। নিরঞ্জন আবার বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলো। নির্জন রাতে শেডের উপরে বৃষ্টির ফোঁটার টপ টপ আওয়াজ থামছিলই না। পাশের ঝোপ থেকে মাঝে মাঝেই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। দুটো কুকুরের কান্নার আওয়াজ পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলছিল। কিন্তু নিরঞ্জন এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছে, তাই ওর খুব একটা সমস্যা হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেল আর নিরঞ্জন নিজের বাইক স্টার্ট করলো। গাড়িটা গিয়ারে দিতেই ওর পিছন থেকে একটা আওয়াজ এলো। আছে নাকি? নিরঞ্জন কথাটা শুনেও শুনল না, কিন্তু আরো একবার ওই কণ্ঠস্বরটাই শুনতে পেল। দেশলাই আছে নাকি নিরঞ্জন? এই নির্জন রাতে আর নির্জন জায়গায় ওর নাম ধরে কে ওকে ডাকছে, এই কথাটা ওর মাথায় আসতেই ও পিছন ফিরে তাকালো। যেই না ঘুরলো, একটা অদ্ভুত সুগন্ধ ওর নাকে এলো। ওই গন্ধটা এতটাই তীব্র ছিল যে ওর মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, হঠাৎ এই গন্ধটা কোত্থেকে আসছে? আর তখনই ওর নজর সামনে দাঁড়ানো একজন খুব বৃদ্ধ মানুষের ওপর পড়ল। ওর হাত কাঁপছিল। উনি সিকিউরিটি গার্ডের পোশাক পরেছিলেন। ওর হাতে একটা বিড়ি ছিল। নিরঞ্জন ভালো করে ওকে দেখছিল। ঠিক তখনই ওই সুগন্ধটাই ওর নাকে আবার এসে লাগলো। নিরঞ্জনের মনে হলো যে ওই সুগন্ধটা ওই বয়স্ক মানুষটির গা থেকেই আসছে। ওই বয়স্ক মানুষটি আবার ওকে জিজ্ঞেস করলো, নিরঞ্জন, দেশলাই আছে নাকি? নিরঞ্জন খুব অবাক হয়ে ওকে জিজ্ঞেস করতেই যাচ্ছিল যে ওই লোকটা ওর নাম কি করে জানলো। ঠিক তখনই ওই বয়স্ক মানুষটি নিরঞ্জনের চোখে চোখ রেখে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে নিরঞ্জনের চোখ রক্তের মতন লাল হয়ে গেল আর ওই বয়স্ক মানুষটা হঠাৎ করেই কোথাও উধাও হয়ে গেল।
এবার নিরঞ্জনের ঠোঁটে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। ও বাইক স্টার্ট করলো আর নিজের বাড়ির দিকে রওনা দিল। যেই না নিরঞ্জন নিজের বাড়ির বেল বাজালো, অনু এসে দরজা খুলল। আর দরজা খুলতেই ওদের কুকুর টমিও বরাবরের মতোই দরজার কাছে এসে দাঁড়ালো। কিন্তু যে টমি নিরঞ্জন বাড়ি ফিরতেই লাফিয়ে লাফিয়ে ওর কাছে আদর খাওয়ার চেষ্টা করত, আজ সেই টমি ওকে দেখে চেঁচাতে লাগলো। নিরঞ্জন ভয় পেয়ে গেল আর পিছন দিকে সরে গেল। টমি, টমি স্টপ! কি হয়েছে তোর? এরকম চেঁচাচ্ছিস কেন? যা ওদিকে গিয়ে বস, যা। অনুর কথা শুনে টমি দূরে গিয়ে বসে পড়ল। নিরঞ্জন টমিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। নিরঞ্জন, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। দুজনে খাবার খেয়ে শুতে চলে গেল। অনু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু নিরঞ্জন জেগেই ছিল। যখন ও পুরোপুরি আশ্বস্ত হলো যে অনু ঘুমিয়ে পড়েছে, তখন ও উঠে ড্রয়িং রুমে গেল। টমি ওকে দেখে আবার চেঁচাতে লাগলো। ওকে চেঁচাতে দেখে নিরঞ্জনের চোখ রাগে লাল হয়ে গেল। ও টমির গলাটা ধরলো আর জোরে টিপতে লাগলো। টমি ওর হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু নিরঞ্জন ওর পুরো শক্তি দিয়ে ওর গলা টিপছিল। আর কিছুক্ষণের মধ্যেই টমি মারা গেল। নিরঞ্জন খুব অদ্ভুত চোখে টমির মৃত শরীরটাকে দেখল। ওর ঠোঁটে আবার একটা রহস্যজনক হাসি ফুটে উঠল। তারপরে ওর নিজের মুখটা টমির ঘাড়ের কাছে নিয়ে এলো আর নিজের দাঁত দিয়ে টমির মাংস টেনে ছিঁড়তে লাগলো। তারপর কচর মচর আওয়াজ করে টমির মৃত শরীরটাকে খেতে লাগলো আর কিছু একটা বলতে লাগলো। ওর কণ্ঠস্বর একদম বদলে গিয়েছিল। আমায় দেখে চেঁচাচ্ছিলিস? আমায় দেখে তোকে মেরে ফেললাম তো। পরের দিন সকালটা শুরু হলো অনুর চিৎকার দিয়ে। ও দেখলো টমির আধ খাওয়া মৃত শরীর মেঝেতে পড়েছিল। ও নিরঞ্জনের কাছে গিয়ে সবকিছু বলল। নিরঞ্জন এমন ভাব করলো যেন ও কিছুই জানে না। অনুর খুব অবাক লাগছিল যে কে টমিকে এত নৃশংসভাবে হত্যা করলো, কারণ বাড়ির সব জানালা দরজা তো বন্ধই ছিল। তাহলে বাইরে থেকে কারোর আসার প্রশ্নই নেই। নিরঞ্জন, আমার খুব ভয় করছে, সব দরজা জানালা বন্ধ আছে। তাহলে আমাদের টমিকে কে খুন করলো? তখনই নিরঞ্জন মেন গেটের কাছে গেল আর ও অনুকে বলল, না অনু, সব দরজা জানালা বন্ধ ছিল না। এই দেখো, মেন ডোরটাই তো খোলা ছিল। না নিরঞ্জন, আমি নিজে বন্ধ করেছিলাম। আমার ভালো করে মনে আছে, প্রতিদিনের মতো আমি এটাকে রাতে বন্ধ করেছিলাম। আরে বন্ধ করে থাকলে এটা খুললো কিভাবে? আমার মনে হচ্ছে কাল নিশ্চয়ই কোনো চোর আমাদের বাড়িতে ঢুকেছিল। টমি ওকে দেখে চেঁচাচ্ছিল, তাই চোরটা ওকে মেরে ফেলেছে। ঠিক আছে, ধরলাম যে চোরে ঢুকেছিল, কিন্তু কিছু চুরি করে তো নিয়ে যেত। সবকিছু তো ঠিকঠাকই আছে। তাহলে কি শুধু টমিকেই মারতে এসেছিল? আমার মনে হয় যে আমাদের পুলিশে রিপোর্ট করা দরকার। তোমার যখন ইচ্ছে তাহলে চলো পুলিশের কাছে যাই। কিন্তু তুমি জানো না থানা পুলিশের কিরকম ঝামেলা। বিনা কারণে ওরা আমাদের দৌড় করিয়ে যাবে আর আমরা বিরক্ত হতেই থাকবো। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু কেন জানি না, আমার ঠিক ভালো লাগছে না। অনুর কথায় নিরঞ্জন টমির শরীর কবর দিয়ে দিল। আগামী 1 সপ্তাহ চুপচাপ কেটে গেল। 1 সপ্তাহ পরের কথা, ঘড়িতে যেই 12টা বাজল, অনুর ঘুম ভেঙে গেল। ও পাশ ফিরে দেখল, কিন্তু নিরঞ্জনকে দেখতে পেল না। অনু ভাবল ও হয়তো ওয়াশরুমে গেছে। অনু আরেকবার ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ওর ঘুম কিছুতেই আসছিল না। তখনই ওর নাকে পোড়া পোড়া গন্ধ এলো। ও মনে মনে ভাবল যে কি পুড়ছে এটা। ও বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে এলো। ড্রয়িং রুমে আসতেই ও চিৎকার করে উঠল। ও দেখল ওর টমির আধ খাওয়া মৃত শরীর এখনো ওখানেই পড়ে আছে, যার উপরে মাছি ভন ভন করছে। সারা ঘর রক্তে ভরে গিয়েছিল। ওই রক্তে কারোর পায়ের ছাপ ছিল, যেটা বারান্দার দিকে চলে গেছে।
তখনই ও দেখলো যে বারান্দা থেকেই ধোঁয়া বেরোচ্ছে। ও বারান্দায় গেল আর দেখলো যে নিরঞ্জন বারান্দা থেকে নিচে তাকিয়ে আছে আর ওর হাতে একটা জ্বলন্ত বিড়ি। অনু খুব অবাক হয়ে গেল যে নিরঞ্জন কবে থেকে বিড়ি খাওয়া শুরু করলো, কারণ ও স্মোক করা খুব অপছন্দ করত। তুমি স্মোকিং কবে থেকে শুরু করলে নিরঞ্জন? নিরঞ্জন যেই না ঘুরল, অনু চিৎকার করে উঠল, কারণ নিরঞ্জনের চেহারা পুরো মানুষের মতো হয়ে গেছিল। নিরঞ্জনের কণ্ঠস্বরও অদ্ভুত হয়ে গিয়েছিল। আমি তোমার নিরঞ্জনকে নিতে এসেছি, আজও আমার সাথে চলে যাবে। এসব কি হচ্ছে নিরঞ্জন? তোমার কি হয়েছে? ঠিক তখনই বারান্দার নিচ থেকে একসাথে কুকুরদের কান্নার আওয়াজ ভেসে এলো। নিরঞ্জন মন দিয়ে ওই কুকুরগুলোর কান্নার আওয়াজ শুনতে লাগলো। ওর চোখ দুটো আরো একবার লাল হয়ে উঠল। ও অনুর দিকে রহস্যজনক চোখে চাইল আর বারান্দা থেকে ঝাঁপ দিয়ে দিল। 7 তলার বারান্দা থেকে পড়ে নিরঞ্জনের সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটল। কুকুরদের কান্নার আওয়াজ এবার বন্ধ হয়ে গেল, কিন্তু এখনো একটা কান্নার আওয়াজ ওই সোসাইটিতে শোনা যাচ্ছিল। ওই আওয়াজটা অনুর ছিল। অনু বা অনুর বিল্ডিং এর লোকজনদের কেউই কোনোদিনই বুঝতে পারল না যে সেদিন নিরঞ্জন কেন আত্মহত্যা করেছিল। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করে দিন।